মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। হত্যা মামলায় আদালতের সাবেক রেলমন্ত্রী সুজন। দুর্নীতি অনিয়মের আখড়া কুষ্টিয়ার তালবাড়িয়া ভূমি অফিস কর্মকর্তা জেসমিনের হাতে জিম্মি, সেবা প্রার্থীরা ঘুষ না দিলে হয়রানি। কুড়িগ্রামে উলিপুরে ধরলা নদীতে তীব্র ভাঙন, 2 সপ্তাহে নিঃস্ব শতাধিক পরিবার, পাওয়ার উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা। ফিলিস্তিন মিয়ানমারের পাশাপাশি ভারতের মুসলিম নির্যাতন নিয়ে আয়াতুল্লাহ খামেনির বিস্ফোরক মন্তব্য, দিল্লির তীব্র প্রতিবাদ। এবং নতুন ফরম্যাটে আজ শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম দিনেই মাঠে নামছে এসি মিলান, লিভারপুল, রিয়াল সহ 10 দল। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 10 দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদন। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে। একই সঙ্গে নেওয়া হয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকেও। রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবিরকে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। এছাড়া ছাত্র আন্দোলন ঘিরে ফজলু নামে এক যুবককে হত্যার অভিযোগে রাজধানীর ভাসানটেক থানার মামলায় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকেও 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে তারা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাহুল্লাহ প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এই সব বিষয়গুলিকে আর সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার ভোরে ময়মনসিংহ ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে আটক করা হয় মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। আর রাতে রাজধানীর মহাখালী থেকে আটক হন শাহরিয়ার কবির। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এদিকে শাহবাগ থানার মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ডে দিয়েছে বিচারক। এছাড়া আরেক হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও আদালতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, রিমান্ডের বিষয়ে কি কি তথ্য আছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সিএমএম আদালতে কিছুক্ষণ আগে নুরুল ইসলাম সুজনকে নিয়ে আসা হয়েছে, যদিও এখন আদালতে এজলাসে তাকে তোলা হয়নি। আমরা মামলার যে ফরওয়ার্ডিং সেই সূত্রে যতটুকু জানতে পেরেছি তাকে 5 দিনের রিমান্ড আবেদন করা হতে পারে, তবে এখন পর্যন্ত সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। এবং এর আগে আমরা দেখেছি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এবং এর আগে আমরা দেখেছি তাকে কয়েক দফায় কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং সেখানে কিন্তু রিমান্ড শেষ করে আবার আদালতে তোলা হচ্ছে, অর্থাৎ একাধিক মামলায় আসলে তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং আজকেও 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সেখানে কঠোর অবস্থানে ছিলেন এবং তারা কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক থেকেছে। আমরা দেখেছি এর আগে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকেও কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছিল এবং তার ব্যাপারেও কিন্তু আদালত জামিন না দিয়ে কারাগারে প্রেরণের কথা বলেছে। এবং এই যে মামলাগুলো সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলছে। আমরা দেখেছি গত 5 তারিখ স্বৈরাচার সরকারের পতনের পর থেকে কিন্তু সারা দেশে কিন্তু বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হচ্ছে এবং সেগুলো মামলায় কিন্তু পুলিশকে অভিযোগ করা হচ্ছে। এবং শহীদুল ইসলাম, সাবেক পুলিশের আইজিপি, তাকেও কিন্তু আসলে একটি মামলায় আজকে আদালতে তোলা হয়েছিল, সে ব্যাপারেও কিন্তু আদালত তাকে রিমান্ড মঞ্জুর না করে এর আগে আশুলিয়া একটি থানার মামলায়, যেটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন অর্থাৎ 5 তারিখে, সেখানে কিন্তু কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ জনতাকে হত্যার পরে আসলে পুড়িয়ে দেবার ঘটনায় যে মামলা হয়েছিল, সেখানে ঢাকা জেলা প্রশাসনের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, তাকে কিন্তু আদালতে তোলা হয়েছে এবং তার যে
আমরা দেখেছিলাম তার 5 দিনের যে রিমান্ড ছিল সেটি শেষে আজকে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে এবং তাকে হয়তো কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত তার ব্যাপারে কিন্তু কোনো নির্দেশনা আসেনি এবং নুরুল ইসলাম সুজন, যিনি সাবেক রেল প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু কিছুক্ষণ পরে আদালতে তোলা হতে পারে। তবে এখন পর্যন্ত তার ব্যাপারে কিন্তু নিশ্চিত করে বলা যায়নি যে কতদিনের রিমান্ড দেওয়া হতে পারে। তো এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ পরিস্থিতি। ডানা। হাসান, ধন্যবাদ আপনাকে। কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ভারতে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাসের আদালত তার জামিন মঞ্জুর করে। তবে দেশের অন্যান্য স্থানে তার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা চলমান রয়েছে। এদিকে আজ বিকেলেই তাকে সিলেট থেকে ঢাকায় পাঠানোর কথা রয়েছে। গেল 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার টোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মানিককে আটক করে বিজিবি। 24 আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বা সরকারের মদতে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিতকরণের ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। একই সঙ্গে কমিশনকে আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন এবং যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদেরও ক্ষমতা দেওয়া হয়েছে। রোববার এই সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনকে 90 দিনের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গেল 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করে সরকার। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বিশ্বব্যাংক বাংলাদেশকে অর্থনৈতিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা হিসেবে এই অর্থ দেবে। তবে সবকিছু যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয় এমনটাই আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। বলেন, ব্যাংকের তারল্য সংকট উত্তরণে সহায়তা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকের কাছে। এর মধ্যে নীতি সহায়তা ঋণ হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেবে তারা। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরো ফার্দার কথা বলবো। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরো ডিসকাশন হবে। অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ভূমি অফিস। জমির নাম খারিজ থেকে শুরু করে সব কাজেই দিতে হয় ঘুষ। অফিস কর্মকর্তা জেসমিনকে খুশি করতে পারলেই মেলে সেবা, না পারলে ঘুরতে হয় দিনের পর দিন। সাধারণ সেবা প্রার্থীদের জিম্মি করে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। ইরফান ডানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ শান্তি দাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ভূমি অফিসের কর্মকর্তা জেসমিন আক্তারের প্রকাশ্য ঘুষ লেনদেনের চিত্র। এভাবেই তিনি এই অফিসে জমির নাম খারিজ থেকে শুরু করে সব ধরনের কাজের জন্যই সেবাগ্রহীদের কাছ থেকে নেন 5,000 থেকে 30,000 টাকা পর্যন্ত, যার সত্যতাও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। দীর্ঘদিন ধরে এমন অনিয়মকে নিয়মে পরিণত করেছে এই অফিসের কর্মকর্তা জেসমিন আক্তার। তাকে টাকা দিলে কাজ হয়, না দিলে ঘুরতে হয় দিনের পর দিন, এমনই অভিযোগ সেবা প্রার্থীদের। মিরপুর তহসিল অফিসে যাই যখন আমরা ওই অনলাইনে আবেদন করি, আমি নিজেও আবেদন করছিলাম একদম লিগেল, যেটা সে তার কাছে আবেদন না করার কারণে সে যেই প্রতিবেদন তার কাছে আসে সে তখন এটা বাতিল করে দেয়। আমাদের ওয়ারের সার্টিফিকেট নিয়ে সবার কাগজপাতি জমা দিলাম। ওই সার্টিফিকেট দেখি পার্শ্ববর্তী একটা লোক বাড়ি করে, ওনার নামে টাকার বিনিময়ে খারিজ করে বের করে দেয়। সরকারি রেট লাগে 1150 টাকা, অনলাইন 300 টাকা, তো 1500 টাকা খরচ হয়। তা আমার কাছ থেকে উনি 5,500 টাকা চাইল। ভুক্তভোগীরা বলছেন টাকার বিনিময়ে সবই করা সম্ভব এই জেসমিনের কাছে। তাই এই ভূমি কর্মকর্তা জেসমিনের বিরুদ্ধে ব্যবস্থা সহ এমন হয়রানির হাত থেকে মুক্তি চাই তারা। আমার একটা জমি আমার বাপ খারিজ করেছে কত সালে? 87 সালে। তারপর 94 সালে আবার ফের ওই জমি অন্য লোকের মাধ্যম দিয়ে জাল দলিল করা। সে জমি আবার দেখা যাচ্ছে দাগ ধরেই
আর একজন খারিজ করে এসছে। বনি থেকে জমি কিনেছি, সে জমি ধরেন 6 বছর পার হয়ে গেল, জমি এখন দল বাতাইছে না, গেলি পারে খালি ঘুরি ঘুরি দেয়, ওর টাকা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, আমি কত টাকাও দেবো না, দল নেবো না। আমার একটা জমির নাম খারিজ করতে গেছিলাম, তাতে 30,000 টাকা চাই। এই জন্য আমি ধরো জমির নাম না খারিজ করে চলে আসছি। আমরা চাই ঘুষমুক্ত দেশ। এ বিষয়ে অভিযুক্ত ভূমি কর্মকর্তা জেসমিন আক্তারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মিরপুর ভূমি অফিসের সহকারী কমিশনার বলছেন, এ ধরনের ঘটনার সাথে তিনি জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। আমরা তাকে কারণ দর্শাবো, কারণ দর্শানোর পরে সে আসলে কি হয়েছে সেটা কারণ ব্যাখ্যা করবে, পরে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজস্যে সাধারণ মানুষের হয়রানি বন্ধে দ্রুতই কার্যকারী পদক্ষেপের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণসমাবেশ আজ। এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, কখন শুরু হবে সমাবেশ, কি বলছেন নেতাকর্মীরা? নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকের যেই সমাবেশটি সেটি শুরু হওয়ার কথা বেলা 2:30টার দিকে, এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেই মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছেন, এবং ঠিক এই মুহূর্তে জাসাসের আয়োজনে যেই সাংস্কৃতিক পর্বটি সেই পর্বটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামে উদ্দীপ্ত রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গানের পরিবেশন করা হচ্ছে, পাশাপাশি কবিতা আবৃত্তি দিয়ে নেতাকর্মীদের উদ্দীপ্ত করার চেষ্টা করছেন এখানকার সাংস্কৃতিক কর্মীরা। এবং আমরা যতটুকু জানি যে বেলা 2:30টার সময় আনুষ্ঠানিকভাবে এই গণসমাবেশের যে চূড়ান্ত পর্ব সেই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেই সমাবেশটিতে অংশগ্রহণ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপির যে নীতি নির্ধারণী পর্যায়ের যে নেতারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তারাও তাদের বক্তব্য রাখবেন। এবং দেশের যে পরিবর্তিত যেই পরিস্থিতিতে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের হাত দিয়ে যে দেশ চলছে, নেতাকর্মীরা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদের যেটি দাবি, যে দল থেকে যেই দাবিটি জানানো হচ্ছে যে দ্রুত যেই সংস্কারের বিষয়গুলো রয়েছে সেই সংস্কারের কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, এমনটি দাবি কিন্তু তারা করছেন, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এমনটি প্রত্যয়ের কথা জানাচ্ছেন। এবং বেলা 2:30টার সময় এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে, এবং তখন দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের প্রতি নতুন কোনো নির্দেশনা দেয় কিনা সেই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো তাদের বক্তব্যের মধ্য দিয়ে। টানা আশুলিয়া শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে মাস্কট গার্মেন্টসের এক নারী শ্রমিক মারা গেছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সকালে বন্ধ থাকা জিরাবো এলাকার কারখানাটির সামনে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় 500 রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে, এতে নিহত হয় রোকেয়া নামের এক শ্রমিক। এদিকে গাজীপুরের কালিয়াকৈর ও সারাবতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, সকালে চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এক পাশ আটকে দিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে নায়াগ্রা টেক্সটাইলসের শ্রমিকরা। বেক্সিমকো টেক্সটাইলসের শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ। কুড়িগ্রামে বেগমগঞ্জ ইউনিয়নের 1.5 কিলোমিটার জুড়ে তীব্র হয়ে উঠেছে ধরলা নদীর ভাঙন। এতে 2 সপ্তাহ ধরে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। এই অবস্থা চলতে থাকলেও শুধু ব্যবস্থা নেওয়ার আশ্বাসের দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী জুয়েল রানার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু।
নদী ভাঙনের কবলে পড়ে কেউ সরাচ্ছেন ঘরবাড়ি, আবার কেউ বা গাছপালা। নদী গর্ভে বিলীন হচ্ছে একের পর এক ফসলি জমি। এমন অবস্থায় নিদারুণ কষ্টে ভুক্তভোগীরা। এমন চিত্র কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া থেকে মোল্লারহাট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকার। ধরলার বাম তীরে গেল 1 মাস ধরে ভাঙন অব্যাহত থাকায় বসতভিটা, গাছপালা ও ফসলি জমি হারিয়েছে অসংখ্য পরিবার। আমার পিছনে যে জায়গাটা, এই জায়গাটা আমার বসত বাড়ি। আমার চোখের সামনে আমার বাড়িটি ভেঙে গেল এবং আমার আত্মীয় স্বজনের অনেক কবর রয়েছে এখানে, সবকিছু ভেঙে গেল। এমন ভাঙন ভাঙছে, আমার পাশে একটা পাকা করা মসজিদ ছিল, আমরা খুব কষ্ট করি মসজিদটা তুলছি এবং আমার বাপ চাচারা অনেক দুঃখ কষ্ট করে মসজিদটা তুলছে। আমরা এই মসজিদটা রক্ষা করতে পারি নাই। আমাদের বাড়ি ঘর মসজিদ সামনে ছিল, সব ভাঙি গেছে। আমরা নদী এলাকার লোক, আমরা খুব দুঃখে কষ্টে আমরা বসবাস করতেছি। ভাঙন রোধে কোনো প্রতিকার না দেখে দুশ্চিন্তায় দিন কাটছে হুমকিতে থাকা পরিবারগুলোর। এই পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। বাড়ি ঘর ভাঙি চুরি যাবা নাকি, আগের বাড়ি গেলে পাশের বাড়িতে ধরে মানে অবস্থা আছে দিয়ে ভেঙেছে তাই যায়, গরিব মানুষ যাওয়ার বুদ্ধি নাই। নদী খননের জন্য যে ব্যবস্থা নিয়েছিল, এই ব্যবস্থায় কোনো কাজ হয় নাই। এখন আমাদের পাশে যে নিরীহ মানুষগুলো, এদেরও বাড়ি ঘর ভাঙতেছে, কিন্তু সরকার ব্যবস্থা না নিলে এর আমাদের কোনো প্রতিবাদ করার কোনো উপায় নাই। সরকারি প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকা রক্ষায় কাজ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলায় আমরা এই বর্ষায় প্রচুর ইমার্জেন্সি কাজ আমরা বাস্তবায়ন করেছি ইতিমধ্যে, এখনো আমাদের চলমান আছে। আমরা যেসব এলাকায় জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে, স্কুল, কলেজ বা সরকারি প্রতিষ্ঠান, সেগুলোকে প্রায়োরিটি দিয়ে কাজ বাস্তবায়ন করছি। এছাড়া আমাদের যেখানে ঘনবসতি আছে সেসব এলাকাও আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। এছাড়াও গেল 3 মাসে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদের ভাঙনে বসতভিটা হারিয়েছে প্রায় 7 শতাধিক পরিবার। সরকারের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে ভাঙন আতঙ্কে দিন পার করা মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার বেতনা নদীর বাঁধ ভেঙে ফসলি জমি প্লাবিত হয়েছে, ভেসে গেছে ঘেরের মাছ। এ নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, ক্ষয়ক্ষতির পরিমাণ কত, কি বলছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা? ডানা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার একটি অর্ধমরা নদী যার নাম বেতনা। সেই বেতনা উপকূলে আপনাকে একটু দেখেন, এই যে বেতনা উপকূলের এখানে ঠিক এই স্পটটায় 10 ফিট এবং তার সামনাসামনি 25 ফিট। এই 25 এবং এই 10 ফিট ভাঙনের মধ্য দিয়ে এই লাপসা ইউনিয়ন এবং সদর উপজেলার যে লাপসা ইউনিয়ন এবং একই সাথে তালা উপজেলার নগরঘাটার বিভিন্ন গ্রাম, সব মিলিয়ে 40টি গ্রাম কিন্তু আজকে প্লাবিত। এবং আজকে এই 40টি গ্রামের যে মৎস্য সম্পদ, কোটি কোটি টাকার যে মৎস্য সম্পদ, হাজার হাজার বিঘা মাছের ঘের, সবই কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। এখানে উপস্থিত ছিলেন একটু আগে যে তালা উপজেলার যে উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন 70 হেক্টর আমন ধান এবং ঘেরের পাড়ের যে 40 হেক্টর সবজি ফসল শুধু এই এলাকাতেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 5 দিনের অতিবৃষ্টিতে কিন্তু আজকে এই অঞ্চলটি কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, এই বাঁধ ভাঙলো। এখানে ডানা বলে রাখা দরকার, এখানকার নাগরিক সমাজ দীর্ঘদিন ধরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে বলে আসছিল যে এই নদী খননটি অতি দ্রুত কার্যকর করার জন্য, এই নদীটি কিন্তু কার্যকর দ্রুত না করার জন্য, এবং কিছুটা অনিয়মের খবরও আমাদের কাছে ছিল, যার ফলে কিন্তু আজকে এই ক্ষতিটি হয়ে গেল। এটি অত্যন্ত ধীর গতিতে হচ্ছিল। এই খবরটিও কিন্তু দেশ টিভি যথাযথ গুরুত্বের সাথে সম্প্রচার করে। এখানে আমি একজনের সাথে কথা বলছি, কি অবস্থা পুরো এলাকা জুড়ে? পুরো 40টা গ্রাম প্লাবিত হয়েছে এই বেতনা নদীর এই পাড় থেকে ভেঙে। যে গত 5 দিনের প্রবল বৃষ্টির ফলে এখানে প্রায় হাজার হাজার বিঘার যে মাছের ঘের ছিল, সেখানে মাছগুলো সব ভেসে গেছে। দেখতে পাচ্ছেন যে পিছনে প্রচুর পরিমাণে মানুষ সবাই ইচ্ছা খুশি মতো মাছ ধরছে, কিন্তু একদিকে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ঠিক এমনই যাদের ব্যবসায়ী ছিল, মৎস্য চাষিরা ছিল, তাদের ঘের কিন্তু প্লাবিত হয়ে গেছে, তাদের মাছগুলো ভেসে গেছে। শুনছিলাম ডানা যে এখানকার মানুষের কিন্তু সবকিছু
প্লাবিত হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মানুষের দ্রুত দাবি যে এই বাঁধ সংস্কার করা হোক, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই যে সাধারণ মানুষ কাজ করছে, এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাদের সকাল থেকে উপস্থিত রয়েছে। আমরা এখনো কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কিন্তু আমরা এখানে উপস্থিত হতে দেখিনি। আমরা নিশ্চয় তাদের বক্তব্য পাবো এবং তার মাধ্যমে আমরা জানতে পারবো যে কত দ্রুত তারা এটি সংস্কার করতে পারবে। এই ছিল সর্বশেষ ডানা। ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ দুপুর। ভারত, মিয়ানমার এবং গাজা উপত্যকা ছাড়াও বিভিন্ন দেশে নির্যাতনের মুখে মুসলমানরা, এমন দাবি করে উদ্বেগ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে দেশটি। লুৎফুল কবির রিপোর্টে বিস্তারিত। ইরান ভারত কূটনৈতিক সম্পর্কে হঠাৎ করেই যেন ফাটলের সুর। ভারতে ভালো নেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। দিনের পর দিন দেশটিতে নির্যাতন এবং নানা অবহেলার শিকার হচ্ছেন মুসলিমরা। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সোমবার রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের সমাবেশে বলেছেন, গাজা, মিয়ানমার ছাড়াও ভারতেও নির্যাতনের শিকার হচ্ছেন মুসলিমরা। সেদিকে মনোযোগ না দেয়া গেলে নিজেদের মুসলিম হিসেবে দাবি করা যায় না। তার এমন বক্তব্য পরবর্তীতে সম্প্রচার করা হয় সামাজিক মাধ্যম এক্সে। খামেনির এ কথায় চটেছে ভারত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একে অগ্রহণযোগ্য এবং ভুল তথ্য দাবি করে প্রতিবাদ জানিয়েছেন। আগে নিজ দেশের কর্মকাণ্ডের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তেহরানের সঙ্গে নয়াদিল্লির একটা দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান থেকে দশকের পর দশক তেল আমদানি করে আসছে ভারত সরকার। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে একে অপরকে কৌশলগত দিক দিয়ে সহায়তা করে আসছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধেও দুদেশের নীতিও একই। কিন্তু মোদী সরকারের শাসনামলে ভারতে বেড়েছে মুসলিমদের উপর নির্যাতনের ঘটনা। অপরদিকে কট্টর ধর্মীয় বিচার ব্যবস্থার কারণে গেল কয়েক দশকে ইরানে কয়েক গুণ বেড়েছে দমন-পীড়ন। দেশটিতে বেড়েছে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর। এ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির পাশাপাশি যুক্তরাষ্ট্র। যদিও এমন শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবার নির্বাচনে রায় দিয়ে সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বেছে নিয়েছে ইরানের জনগণ। ফলে অতীতের তিক্ততা ভুলে চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা সম্ভব বলে সোমবার সংবাদ সম্মেলনে একথা জানান মাসুদ। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করি না। আমরা দেশটির চারপাশে সামরিক ঘাঁটি তৈরি করিনি। আমরা তাদের ওপর নিষেধাজ্ঞা দেইনি, কিন্তু তারা আমাদের দিনের পর দিন নানা নিষেধাজ্ঞা চাপিয়েছে। আমাদের আশেপাশে সামরিক ঘাঁটি বানিয়েছে, এমনকি প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এমন শত্রুতা বন্ধ করা উচিত। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ ক্ষমতায় আসায় পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।